আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা জানি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার এবারে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে সরকার অ্যাসাইনমেন্ট নির্ধারণ করেছে। আমি আজকে অ্যাসাইনমেন্টের এই কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট, যেটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছি। এটি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। তৃতীয় সপ্তাহে নবম শ্রেণী পাবে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসায়িক উদ্যোগ, এই বিষয়গুলোর উপরে অ্যাসাইনমেন্ট। আমি প্রথমে আলোচনা শুরু করলাম নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ নবম শ্রেণী বিজ্ঞান নিয়ে। শিক্ষার্থীরা এখানে নির্ধারিত কাজ 2, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নং 2, ষষ্ঠ অধ্যায় পলিমার। লক্ষ্য করো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে। শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে 2টি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগে ও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। দেখো, 3 মাস আগেও এখানে বলা হয়েছে একটি মাত্র শার্ট নিয়ে স্কুলে যেত। স্লিভার কাকে বলে? এটি তুমি যখন পলিমার চ্যাপ্টারে পড়বে একটু ভালো করে, তখন দেখবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন? ব্যাখ্যা করো। শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল? ব্যাখ্যা করো। অর্থাৎ যেহেতু এখন শীতে কী ধরনের কাপড় পরা উচিত এখানে তাই লিখবে। উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। এখানে দেখো একটা কথা উল্লেখ আছে, 3 মাস আগে শান্ত মাত্র একটি শার্ট পরত, আর এখন দেখা গেছে যে 2টি শার্ট পরার পরেও শীত কমে নাই। এটা তার অনুভূতি। এই অনুভূতি হওয়ার কারণ কি? শিক্ষার্থীরা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যেন তোমাদের নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে। যেই তথ্যগুলো তোমরা উপস্থাপন করবে, অ্যাসাইনমেন্ট আমরা আগেও বলেছিলাম, অ্যাসাইনমেন্ট অনেকটা গবেষণামূলক বা গবেষণাপত্র। এটি তুমি যেমন বই থেকে লিখতে পারো, তেমন পত্রপত্রিকার সহযোগিতাও নিতে পারো, বা বর্তমান সময়ে সমসাময়িক সময়ের পরিস্থিতি হিসেবেও ব্যবহার করতে পারো। যদিও বিজ্ঞানের ক্ষেত্রে তুমি বইটাই বেশি গুরুত্ব দিবে। এবার আসি আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা লক্ষ্য করো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়েরও নির্ধারিত কাজ 2, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নং 2, দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট, এসডিজি। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। অবশ্যই শিক্ষার্থীরা তোমরা অ্যাসাইনমেন্টটা ভালো করে পড়বে, সেই সাথে তোমরা এই 2টি অধ্যায় একদম ভালো করে পড়ে নিবে, পড়ে তারপরে লিখবে। দেখো, এখানে তুমি ইচ্ছা করলে সমসাময়িক তথ্য ও খবরাখবর এগুলো তুমি সমন্বয়ে করতে পারো, অর্থাৎ এগুলো তুমি আনতে পারো। প্লাস তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি থাকে এই সমষ্টিগত সম্পদের ব্যাপারে, তুমি অবশ্যই খেয়াল করবে। তবে শিক্ষার্থীরা লেখার সময় অবশ্যই খেয়াল করবে যেন সঠিক জিনিস উঠে আসে। এবার আসি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নির্ধারিত কাজ 1, অর্থাৎ এটি প্রথম কাজ, প্রথম অধ্যায় ই লার্নিং। তোমরা লক্ষ্য করো, এখানে
বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে ই লার্নিং এর সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো। দেখো, এটি একটি তুমি প্রতিবেদন লিখবে। প্রতিবেদনে কী কী জিনিস থাকবে? ভূমিকা, করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা, ই লার্নিংয়ের ধারণা, ই লার্নিংয়ের সুবিধাসমূহ, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ, ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই লার্নিংয়ের সম্ভাবনা উপসংহার। অর্থাৎ একদম শেষে যে উপসংহার ওটা দিবে, আর একদম প্রথমে ভূমিকা, আর এর মধ্যে এই পয়েন্টগুলা দিয়ে তুমি প্রতিবেদন লিখবে। অবশ্যই এই জিনিসগুলা পুরোপুরি তুমি লক্ষ্য করে নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে এবং যে ব্যাখ্যাগুলা দিবে তা যেন যুক্তিসঙ্গত হয়। এখানে দেখো, ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন। আমরা শিক্ষাক্ষেত্রে যেভাবে এখন পরিচালনা হচ্ছে এটা অনেকটা ই লার্নিং। তবে যে প্রশ্নটি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিবেদন লেখার ব্যাপারে, এটি দেখেই বুঝেছো যে এটি বর্তমান সময়ের উপর আলোকে এটা করা হয়েছে। কেমিস্ট্রি নির্ধারিত কাজ 2। দেখো, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। পর্যায় সারণী বিভিন্ন নিয়ম সম্পর্কে, অর্থাৎ পর্যায় সারণীর বিস্তারিত তোমরা নিশ্চয়ই পড়েছো এবং এই অধ্যায়টা একটু ভালো করে পড়ে নিবে। এখানে দেখো, তুমি 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করো। তোমার বইতে এগুলো বিস্তারিত আছে। তুমি যেমন পর্যায় সারণী 101 থেকে 36 পর্যন্ত মৌলগুলো দেখবে এবং এগুলো কোনটা কোন অংশে পড়ে তা সম্পর্কে ধারণা দেওয়া আছে। অবশ্যই এখানে তুমি রং করবে, অর্থাৎ যে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এগুলোতে বিভিন্ন রং করে দিবে। মুদ্রা ধাতু, এই রং করার সময় লক্ষ্য রাখবে যেন অবশ্যই এক ধাতু আরেকটা ধাতুর ভিতরে প্রবেশ না করে যায়। অর্থাৎ ক্ষার ধাতুকে তুমি মৃৎক্ষার ধাতু লেখার কোনো সুযোগ নাই, বা মুদ্রা ধাতুতে যেন এগুলো প্রবেশ না করে, এই ব্যাপারে সতর্ক থাকবে। এবার আসি আমরা বাংলাদেশের ইতিহাস। দেখো, ইতিহাস ও বিশ্ব সভ্যতাতে আছে, এখানেও তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে এই বিষয়ের উপরে। এখন এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, খ্রিস্টাব্দ 326 থেকে 1204 খ্রিস্টাব্দ। এখানে খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 326 থেকে 1204। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা। দেখো, এই অধ্যায়টা সরাসরি এই অধ্যায়গুলো এইভাবেই লেখা আছে তোমার বইতেও। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ, বাংলায় মুসলমান শাসনের সূচনা। এই অধ্যায়গুলো তুমি ভালো করে পড়বে। পড়ে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো। তুমি রাজবংশ, প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা যা ছিল তার একটি তুলনামূলক, অর্থাৎ ভালো খারাপ এবং সেই সাথে কার শাসন কীরকম ছিল এটি বিস্তারিত উঠে নেবে, অর্থাৎ মিল অমিল হতে শুরু করে সব কিছু। এবার আসি আমরা ব্যবসায়ী উদ্যোগ। লক্ষ্য করো, এখানেও নির্ধারিত কাজ 2, অর্থাৎ একটি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে অলরেডি। এখানে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা, পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক। নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। আত্মকর্মসংস্থান কি? 1 মালিকানা ব্যবসায়ের 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো। লক্ষ্য করবে এটি সংজ্ঞা, আর 1 মালিকানা ব্যবসায়ের 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখে, এগুলো কিন্তু সঠিক হওয়া লাগবে, মনে রাখবে যেন নির্ভুল না হয়।
চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। 5টি বাক্যে উত্তর লিখো, অর্থাৎ বেশি বাক্য লেখার প্রয়োজন নাই, 5টি বাক্য। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। কপিরাইট কাকে বলে? একদম ইজি একটি অ্যাসাইনমেন্ট, তোমরা অবশ্যই ভালো মতো করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা তোমরা নিজেরা শিখে, নিজেরা পড়ে, নিজেরা বুঝে দেওয়ার চেষ্টা করবে এবং ভালোভাবে লিখবে, হাতের লেখা যেন সুন্দর হয়। সেই সাথে কভার পেজটা যেন সুন্দর হয়। কভার পেজে অবশ্যই তোমার নাম, শিক্ষকের নাম, অ্যাসাইনমেন্ট নং, অ্যাসাইনমেন্ট শিরোনাম এগুলো ভালোভাবে লিখবে। আমার অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় এটিও একটি ভিডিও দেওয়া আছে, হয়তো তোমরা অনেকেই দেখেছো। তারপর আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা খেয়াল করবে। আর সেই সাথে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই যদি আমার এই ভিডিওগুলোর সাথে থাকতে ইচ্ছে হয় তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক দিবে, আর কোথাও কোনো সমস্যা বা ভালো লাগলে কমেন্ট করবে। অবশ্যই সমস্যা হলেও বলবে কমেন্টের মাধ্যমে, বা কোনো অংশ যদি না বোঝো তাহলেও বলবে। তো ধন্যবাদ সবাইকে।